এবছর কবে পড়েছে জন্মাষ্টমী? অষ্টমী তিথি কখন শুরু হবে, কখনই বা শেষ হবে? এদিন কিভাবে পালন করবেন জন্মাষ্টমী? গোপালের আরাধনা করবেন কিভাবে? পুজোর আগেই জেনে নিন সকল নিয়মকানুন সম্পর্কে। বন্ধুরা, জন্মাষ্টমী সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। কথায় বলে বাঙালির 12 মাসেই 13 পার্বণ, আর সেই 13 পার্বণের একটি অন্যতম পার্বণ হলো জন্মাষ্টমী। হিন্দু ক্যালেন্ডার অনুসারে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় জন্মাষ্টমী ব্রত। মনে করা হয় এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই গোটা দেশে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উৎসব ভক্তিভরে ও উদ্দীপনা সহকারেই পালিত হয়। বিভিন্ন জায়গায় এই দিনটি কৃষ্ণ জন্মাষ্টমী, কোথাও আবার কৃষ্ণ জন্ম জয়ন্তী, আবার কোথাও শ্রীকৃষ্ণ জন্ম জয়ন্তী নামেও পালিত হয়। এই দিনেই ভগবান শ্রীকৃষ্ণের বালক রূপ গোপালের আরাধনা করা হয়ে থাকে। চলতি বছরে অর্থাৎ 2024 সালে আগামী 26শে আগস্ট সোমবারে পড়েছে জন্মাষ্টমী। এদিনে অষ্টমী তিথি শুরু হবে আগামী 26শে আগস্ট সোমবার দুপুর 3:30 নাগাদ এবং অষ্টমী তিথি শেষ হবে আগামী 27শে আগস্ট মঙ্গলবার রাত্রি 2:20 নাগাদ। এদিন ভক্তেরা সারাদিন উপবাস থেকে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করে রাত 12টায় কৃষ্ণের জন্মের পরে পুজো করে প্রসাদ খেয়েই উপবাস ভঙ্গ করেন। উল্লেখ্য, পুরাণ অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ রোহিণী নক্ষত্রের মধ্যরাতে জন্মগ্রহণ করেছিলেন। এই বিশ্বাস অনুসারে জন্মাষ্টমীর পুজো উপোস করা হয়ে থাকে রাতেই। এদিনে শ্রীকৃষ্ণকে দুধ ও গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে অভিষেক করে নতুন রং বেরঙের পোশাক পরানো হয়ে থাকে। এরপরে ময়ূরের পালক, মাসি, মুকুট, চন্দন, তুলসী পাতা ইত্যাদি দিয়ে সুন্দরভাবে সাজিয়ে ফল, ফুল, মাখন, দই, চিনি, মিষ্টি, শুকনো ফল ইত্যাদি নিবেদন করতে হবে। কেউ বাড়িতে গোপাল ঠাকুরের অভিষেক করতে চাইলে দুধ, দই, চিনি, মাখন, ঘি, মধু দিয়ে মিশ্রণ বানিয়ে নিবেদন করতে পারেন গোপালকে। এটি গোপালের খুবই প্রিয়। এরপর শ্রীকৃষ্ণের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে গোপালকে আরতি করে জপ করে সকলের মধ্যে প্রসাদ বিতরণ করে পুজো সম্পন্ন করুন। জন্মাষ্টমীর আগের দিন নিরামিষ অন্ন খেয়ে সংযম পালন করতে হবে এবং রাত 12টার মধ্যে মুখ ধুয়ে তবেই ঘুমোতে যেতে হবে। এবছরের জন্মাষ্টমীর গুরুত্বই আলাদা, কারণ এবছর জন্মাষ্টমীর শুভ দিনে তৈরি হচ্ছে দ্বাপর যুগের বিরল জয়ন্তী যোগ। এমনটা সচরাচর দেখা যায় না বললেই চলে। তার উপরে তৈরি হবে সর্বার্থ সিদ্ধি যোগও। এদিনে ভক্তিভরে যা চাইবেন তাই পাবেন। এই দুটি শুভযোগ আসলে কি তা জানেন? এই শুভযোগে জন্মাষ্টমী পালন করলে কি ফল লাভ হয়? চলতি বছরে কোন দিনে পড়েছে জন্মাষ্টমী ব্রত? পুজোর শুভ মুহূর্ত কোন সময় রয়েছে? চলুন জেনে নেওয়া যাক। আপনারা কি জানেন, প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতেই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পবিত্র উৎসব পালিত হয়। জন্মাষ্টমীর দিন বাংলার ঘরে ঘরে গোপাল পুজো অনুষ্ঠিত হয়। যত দিন যাচ্ছে ততই এই পুজোর সমারোহ বাড়ছে। অনেক ভক্তেরাই জন্মাষ্টমী ব্রত পালন করেন। এদিনে শ্রীকৃষ্ণকে তালের বড়া, মালপোয়া ভোগ হিসেবে নিবেদন করা হয়। মথুরা ও বৃন্দাবনে বালগোপালের পুজো, জন্মদিন উৎসব পালিত হয়। এদিনে অনেকে এই সকাল থেকে রাত পর্যন্ত উপবাস করে নারুগোপালের পুজোর আয়োজন করে থাকেন। জ্যোতিষ পঞ্চাঙ্গ মতে চলতি বছরে অর্থাৎ 2024 সালে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিনে ঘটতে চলেছে বিরল ও পবিত্র জয়ন্তী যোগ। এমনিতেই জন্মাষ্টমীতে গোপালের সেবা করা ও পুজো করা খুবই শুভ বলেই মনে করা হয়। জয়ন্তী যোগের পাশাপাশি এদিনে সর্বার্থ সিদ্ধির যোগও তৈরি হচ্ছে। এই যোগে যে কাজই করা হোক না কেন তাতে অবশ্যই সাফল্য পাওয়া যায়। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি শুরু হবে সোমবার 26শে আগস্ট ভোর 3:39 যা থাকবে পরের দিন মঙ্গলবার অর্থাৎ 27শে আগস্ট দুপুর 2:19 তা শেষ হবে।
উদয়তিথি অনুসারে আগামী 26শে আগস্ট সোমবার পালিত হবে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পবিত্র উৎসব। এবার আসা যাক জন্মাষ্টমীতে জয়ন্তী যোগ তৈরির কথায়। জয়ন্তী যোগ মানে হলো দাপর যুগে শ্রীকৃষ্ণের জন্মের সময় যে যোগ তৈরি হয়েছিল সেই যোগ। চলতি বছরের কৃষ্ণ জন্মাষ্টমীতে তৈরি হতে চলেছে এমন পবিত্র একটি যোগ। রীতি অনুসারে একেই বলা হয় জয়ন্তী যোগ। পৌরাণিক কাহিনী অনুসারে শ্রীকৃষ্ণ বৃষ রাশির চন্দ্র রাশিতে ভাদ্রপদ কৃষ্ণ অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন। এবছর অর্থাৎ 2024-এ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে জন্ম জয়ন্তী যোগ তৈরি হচ্ছে। পবিত্র এই জন্মাষ্টমীর দিনে কোন কোন কাজগুলি করলে ঘটবে মারাত্মক বিপদ? আপনার উপর রুষ্ট হবেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। জানেন জন্মাষ্টমীর দিন ঠিক কোন কোন কাজগুলি করা একেবারেই উচিত নয়? চলুন জেনে নেওয়া যাক জন্মাষ্টমীর করণীয় কাজের সম্পর্কে। অপেক্ষার আর মাত্র কয়েকটা দিন, তারপরেই জন্মাষ্টমী উপলক্ষে মেতে উঠবে আপামর বাঙালিরা। চলতি মাসের 26 তারিখে পালিত হতে চলেছে জন্মাষ্টমী, অর্থাৎ 26শে আগস্ট 2024 তারিখে পালিত হবে জন্মাষ্টমীর মহা উৎসব। পঞ্জিকা মতে সৌরভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয় তখন জন্মাষ্টমী ব্রত পালিত হয়। পুরাণ মতে দাপর যুগের এই তিথিতে মানব রূপে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। সাধারণত ভাদ্র মাসের প্রথম দিকে জন্মাষ্টমী পালিত হয়। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে কৃষ্ণ জন্মাষ্টমীর গুরুত্ব অপরিসীম। প্রধানত বৈষ্ণব মতাবলম্বীরা জাগতিক মঙ্গল কামনায় এবং অশুভ অকল্যাণ সমস্ত শক্তি দূর করতেই এই ব্রত পালন করে থাকেন। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন বলেই মনে করা হয়। কৃষ্ণ ভক্তদের কাছে জন্মাষ্টমীর বিশেষ মাহাত্ম্য আছে। প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্তে ধুমধাম করে মহা সমারোহে জন্মাষ্টমী ব্রত উৎসব পালিত হয়। শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে এদিনে উপবাস রেখে পুজো অর্চনা করেন অনেকেই। তবে জন্মাষ্টমীতে কয়েকটি কাজ ভুলেও করা উচিত নয়, না হলে কৃষ্ণ আরাধনা করলেও বিফল হয়ে যাবে। বাড়িতে জন্মাষ্টমীর পুজো থাকলে দেরি করে ঘুম থেকে ওঠা চলবে না। সম্ভব হলে এই পুণ্য দিনে গঙ্গা স্নান করুন। শুদ্ধ বস্ত্র পরিধান করে তবেই পুজোয় বসা উচিত। স্টিল বা লোহার প্রদীপ জন্মাষ্টমীর পুজোর দিনে ব্যবহার করবেন না। শ্রীকৃষ্ণের পুজোয় তামা, পিতল বা মাটির প্রদীপ ব্যবহার করা উচিত। কৃষ্ণের পুজোয় যে ফুল ব্যবহার করবেন তা যেন অবশ্যই টাটকা হয়। পুরনো বাসি ফুল পুজোর আগেই ঠাকুর ঘর থেকে সরিয়ে ফেলা উচিত। জন্মাষ্টমী কিন্তু পুজো শেষ হওয়ার আগেই কিছু খাওয়া চলবে না। যদি কিছু খেয়ে ফেলেন তবে অবশ্যই দাঁত ব্রাশ করে নিন। জন্মাষ্টমীতে অবশ্যই পরিষ্কার জামা কাপড় পরে পুজোয় বসুন। তবে এই দিন পাট বস্ত্র পরিধান করা একেবারেই উচিত নয়। কৃষ্ণ জন্মাষ্টমীর দিনে সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত। এদিনের রান্নায় রসুন পেঁয়াজ ব্যবহার করা উচিত নয়, কারণ রসুন ও পেঁয়াজ তামসিক খাবারের শ্রেণীভুক্ত। আবার জন্মাষ্টমীতে মাংস মদের সেবনও করতে নেই। শ্রীকৃষ্ণকে বিষ্ণুর অবতার বলা হয় এবং তুলসী হলো বিষ্ণুর অত্যন্ত প্রিয়। তাই কৃষ্ণ জন্মাষ্টমীর দিনে ভুলেও তুলসী পাতা তোলা উচিত নয়। পুজোয় কৃষ্ণকে অর্পণ করার জন্য একদিন আগেই তুলসী পাতা তুলতে হবে। উল্লেখ্য, তুলসী পাতাকে বাসি মনে করা হয় না, তাই আগে ভাগেই তুলসী পাতা তুলে রাখা দোষমুক্ত। ধনী হোক কিংবা দরিদ্র, কৃষ্ণের চোখে তো সকলেই সমান। তাই কৃষ্ণ জন্মাষ্টমীতে ভুলেও কাউকে অপমান করতে নেই। দরিদ্র ব্যক্তির অপমান করলে গোপাল রুষ্ট হয়ে যান। জন্মাষ্টমীতে কোন কোন কাজগুলি করবেন না সেগুলি তো জানলেন। এবার চলুন জেনে নেওয়া যাক জন্মাষ্টমীর বিশেষ দিনে কোন কাজগুলি করবেন। জন্মাষ্টমীতে ছোট্ট একটা রূপোর বাঁশি কিনে পুজোর সময় বাঁশিটি গোপালের সামনে রেখে দিন। পুজো হয়ে গেলে নিজের পার্সে সব সময় এই বাঁশিটা রাখুন। এর ফলে আপনার জীবনে কোনোদিন অভাব অনটন দেখা দেবে না। আর্থিক দুর্দশাও দূর হয়ে যাবে গোপালের কৃপায়। এদিনে শ্রীকৃষ্ণের ভোগ হিসেবে মাখন মিছরি অবশ্যই নিবেদন করুন। তা প্রসাদ হিসেবে গ্রহণও করুন। এতে আপনার মনের সব ইচ্ছেই পূরণ হবে গোপালের আশীর্বাদে। জন্মাষ্টমীতে কৃষ্ণ বলরামের মূর্তিতে পুজো করতে ভুলবেন না। এদিনে কৃষ্ণর সাথে সাথে বলরামের আরাধনা করলেও সকল সংকট থেকে উদ্ধার করেন স্বয়ং শ্রীকৃষ্ণ ও বলরাম নিজে।
জন্মাষ্টমীর পুজোয় শাঁখের মধ্যে একটু দুধ রাখুন, এতে আপনার জীবনে সুখ শান্তি বিরাজ করবে সর্বদাই। জন্মাষ্টমীর পূর্ণ লগ্নে কোনো মন্দিরে ফল ও শস্যদানা দান করুন, এর ফলে শ্রীকৃষ্ণ খুশি হবেন এবং আপনার ভাগ্য ফিরে আসবে। শ্রীকৃষ্ণ ছিলেন গোপালক, তাই জন্মাষ্টমীর পূর্ণ লগ্নে অবশ্যই গরু বাছুরকে খাবার খাওয়ান। এছাড়াও এদিনে গরু বাছুরের মূর্তি কিনে এনে ঘরে রাখুন। গোপালকে এই মূর্তি নিবেদন করলে, এই কাজ করা হলে দুঃখ দুর্দশা চিরতরে দূর হয়ে যায়। ময়ূরের পালক শ্রীকৃষ্ণের প্রিয়, তাই এদিনে অবশ্যই একটি ময়ূরের পালক কিনে এনে শ্রীকৃষ্ণকে দিন, আর তাতে শ্রীকৃষ্ণ আপনার মনস্কামনা পূরণ করবেনই। শ্রীকৃষ্ণ তুলসী পাতা খুবই পছন্দ করেন, তাই এদিনে শ্রীকৃষ্ণের ভোগে অবশ্যই তুলসী পাতা নিবেদন করুন। আর কাউকে প্রসাদ যখন দেবেন তখন সেই ভোগেও তুলসী পাতা দিতে ভুলবেন না যেন। শ্রীকৃষ্ণ এতে খুবই প্রসন্ন হন এবং ব্যক্তির সমস্ত মনস্কামনা এতেই পূরণ হয়ে যায়। আজ এ পর্যন্তই। তাহলে বন্ধুরা, চলতি বছরে অর্থাৎ 2024 সালে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উৎসব অর্থাৎ জন্মাষ্টমী কবে পালিত হতে চলেছে, এদিনের পুজোর শুভ মুহূর্ত কখন রয়েছে, অষ্টমী তিথি কখন শুরু হবে আর কখনই বা শেষ হবে, এছাড়াও জন্মাষ্টমীর দিন কোন কোন কাজ করা উচিত এবং কোন কোন কাজ করা উচিত নয়, জন্মাষ্টমীতে গোপালকে কিভাবে প্রসন্ন করবেন, গোপাল পুজোর সঠিক নিয়ম কানুন সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।